আপনি কেন এত কাছের থেকে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করেন? আমার ভালো লাগে। ফিনকি দিয়ে যখন রক্ত বেরোয় এবং গরম মগজ বের হয়, সেই মগজ এবং রক্ত ধরতে আমার ভালো লাগে। এই স্টেটমেন্ট ছিল বাংলাদেশ সেনাবাহিনীর বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসানের। জিয়াউল আহসান এই স্টেটমেন্ট দিয়েছিলেন যে খুব কাছের থেকে তিনি যখন ভিকটিমের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করতেন, তার হাতে চলে আসতো সেই ভিকটিমের মাথার মগজ এবং রক্ত। তিনি সেটা এনজয় করতেন, তাই তিনি খুব ক্লোজ রেঞ্জে কাছে নিয়ে গুলি করতেন। জিয়াউল আহসানের কথা বলছি। তো এই বরখাস্তকৃত মেজর জেনারেল এখন আছেন কেরানীগঞ্জে। কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে একটি ডিভিশনপ্রাপ্ত কয়েদি তিনি আরামায়েশে আছেন সেখানে। 2009-তে তিনি র্যাবে জয়েন করেন। 2009 থেকে 15 এই সময়টি তিনি র্যাবে থাকেন। আর র্যাবে থাকাকালীন সময়ে অসংখ্য গুম এবং খুনের সঙ্গে তিনি জড়িত হন, যেটি আমাদের কল্পনাকেও হার মানাবে। আমাদের কল্পনাও অতদূর যেতে পারবে না। তিনি যেভাবে মানুষকে খুন করেছেন, নির্বিচারে গুম করেছেন, অকল্পনীয়। আমরা জেনেছি যে ফ্যাক্টস আর সামটাইমস স্ট্রেঞ্জার দেন ফিকশন। কখনো কখনো সত্যি ঘটনা কল্পকাহিনীকেও হার মানায়। তো জিয়াউল আহসান ঠিক তেমনি একটি উদাহরণ হয়ে উঠেছেন বাংলাদেশের গুম খুনের ইতিহাসে। 2009 থেকে 15 এই সময়টি যখন তিনি র্যাবে ছিলেন। আমরা বিভিন্ন হলিউড মুভিতে দেখেছি সিরিয়াল কিলারদের, নানা রকম সিরিয়াল কিলার যারা সাইকোলজিক্যাল কিলিংয়ের সঙ্গে যুক্ত, সাইকোলজিক্যাল থ্রিলার দেখি যারা আমরা হলিউড মুভিতে দেখেছি। আমেরিকান সাইকো, সাইলেন্স অফ দ্য ল্যাম্বস, এরকম অসংখ্য মুভিতে আমরা দেখেছি সিরিয়াল কিলাররা কীভাবে মানুষ খুন করে একের পর এক। এবং দেখা গিয়েছে তাদের কোনো অতীত থাকে, ট্রাবলড পাস্ট থাকে, ট্রাবলড চাইল্ডহুড থাকে। ফলে তারা যখন বড় হয়, গ্রোন আপ হয়, একজন মানুষ অ্যাডাল্ট হয়, তখন তারা সেই ট্রাবলড চাইল্ডহুডের কারণে বা কোনো নিজের জীবনে ঘটে যাওয়া দুঃখজনক অতীতের জন্যে তারা এই সিরিয়াল কিলিংয়ের মতো অপরাধে জড়িয়ে পড়ে। অসংখ্য উদাহরণ মুভিতে আছে, বাস্তবেও আছে। পৃথিবীতে সিঙ্গল হ্যান্ডেডলি সবচাইতে বেশি মানুষকে একজন সিরিয়াল কিলার খুন করেছিলেন। তার নাম ছিল পেড্রো লোপেজ। সাউথ আমেরিকান কান্ট্রি কলম্বিয়ার সিরিয়াল কিলার ছিলেন তিনি, পেড্রো লোপেজ। 1969 থেকে শুরু করে 1999 সন পর্যন্ত 300-রও বেশি মানুষকে তিনি সিঙ্গল হ্যান্ডেডলি এককভাবে খুন করেছেন। এবং ইন্টারেস্টিংলি তিনি এখন পালিয়ে আছেন, ফিউজিটিভ হিসেবে আছেন। কোথায় আছেন কেউ জানে না। 1999 সন থেকে তিনি মিসিং। তো এরকম অসংখ্য সিরিয়াল কিলারের খবর আমরা পেয়েছি অতীতে। মানুষের আগ্রহ জুগিয়েছে যুগে যুগে সিরিয়াল কিলাররা। কিন্তু আমরা কি করে জানতাম যে বাংলাদেশে এমন একজন সিরিয়াল কিলারকে পাওয়া যাবে, যার জীবন হয়ে উঠবে সারা পৃথিবীর জন্য আলোচনার বিষয়। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের নাম লিখাবে সিরিয়াল কিলারের খাতায়। সেই জিয়াউল আহসান 2009-তে র্যাবে জয়েন করেছিলেন এবং 2IC হিসেবে জয়েন করেছিলেন, সেকেন্ড ইনচার্জ হিসেবে জয়েন করেছিলেন। 2013-তে লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি পেয়ে র্যাব সদর দপ্তরে গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে তিনি কাজ করেন। 2013-তে কর্নেল পদে পদোন্নতি পান এবং র্যাবের অতিরিক্ত মহাপরিচালক হন। ওই বছরের মে মাসেই শাপলা চত্বরে তার নেতৃত্বে হত্যাকাণ্ড পরিচালিত হয়। 2013-র মে মাসে শাপলা চত্বরে জিয়াউল আহসানের নেতৃত্বে সেই শাপলা হত্যাকাণ্ড সংঘটিত হয়। 2014 সালে নারায়ণগঞ্জের 7 খুনের যে সেভেন মার্ডার্স সারা দেশকে আলোড়িত করেছিল, কাঁপিয়ে তুলেছিল। শীতলক্ষ্যা নদীতে যাদের লাশ পাওয়া গেছিল একের পর এক, সেই দুর্ভাগা 7 জন ব্যক্তিকে খুন করা হয়েছিল। সেই খুনটি তখন পরিচালিত হয়েছিল ওই এলাকার র্যাবের যিনি ইনচার্জ ছিলেন লেফটেন্যান্ট কর্নেল আবু সাইদ, আওয়ামী লীগ আমলের মন্ত্রী এবং এমপি, চাঁদপুর মতলব এলাকার মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার মেয়ের জামাই আবু সাইদ লেফটেন্যান্ট কর্নেল ছিলেন তিনি। তার নেতৃত্বে সেই খুন সংগঠিত হয়েছিল, 7 মার্ডার্স। আর সেইটির কমান্ডিং অফিসার ছিলেন জিয়াউল আহসান। ঢাকা থেকে তিনি নিয়ন্ত্রণ করেছিলেন। তার নির্দেশে লেফটেন্যান্ট কর্নেল সাইদ সেই খুন সংগঠিত করেন 2014-তে। 2015-তে তিনি ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পান। তাকে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা
NSA এর পরিচালক পদে পদায়ন করা হয়। 1 বছর পর তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের NTMC পরিচালক করা হয়। 2021 সালে মেজর জেনারেল পদে পদোন্নতি পান। পদোন্নতি একের পর এক তার হয়ে গিয়েছে, কারণ তিনি সরকারের হাই কমান্ডের, সুপ্রিম কমান্ডের ন্যাক নজরে ছিলেন। তো এই জিয়াউল আহসান শুধু একা না, অতি সম্প্রতি খবরে জানা গেছে যে 23 জন কমান্ডারের খবর পাওয়া গেছে। সরকারের যে গুম কমিশন আছে তারা তদন্ত করছে গুমের বিষয়গুলো। বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে যে গুম কমিশন আছে তারা তদন্ত করে পেয়েছে আরও 23 জন কমান্ডার পাওয়া গেছে বিভিন্ন বাহিনীর, যারা এই গুম খুনের সঙ্গে জড়িত ছিলেন। তো এর মধ্যে 60% গুম এবং খুন করেছে র্যাব, আর সেই র্যাবেরই নেতৃত্বে ছিলেন বিভিন্ন পজিশনে 2009 থেকে পরে। তো আমি শুরু করেছিলাম যে কথাগুলো দিয়ে, যে আপনি কেন মাথায় খুন করেন, মাথায় গুলি করেন খুব কাছে থেকে, এই প্রশ্নগুলো তাকে করা হয়েছিল। আর তিনি উত্তর দিয়েছিলেন যে তিনি মগজ এবং রক্ত এনজয় করেন। আর এই খবরগুলো আমরা জেনেছিলাম অতি সম্প্রতি। চিফ প্রসিকিউটর, আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলাম আমাদের জানিয়েছিলেন এই বিষয়গুলো। তো ইতিমধ্যে সেই গুম কমিশনের দুটো অন্তর্বর্তী রিপোর্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা পড়েছে। তো সেখান থেকে অল্প অল্প করে আমরা ইনস্টলমেন্টে আমরা বিভিন্ন খবর পাচ্ছি। আর এইসব খবর আমাদের রক্ত ঠান্ডা করে দেয়, শরীর হিম হয়ে যায়, আমরা বিশ্বাস করতে পারি না। কারণ কোনো সুস্থ মানুষ না এরকম স্টেটমেন্ট দিতে পারে যে মগজ এবং রক্ত আমার ভালো লাগে, টাচ করতে পারলে, দেখলে, না সেরকম কথা বরদাস্ত করতে পারে। কোনো সেন্সিবল মানুষ এটি পারে না, পারবার কথা না। তো তার সম্পর্কে আরও রোমহর্ষক কিছু বক্তব্য উঠে এসেছে, কিছু তথ্য উঠে এসেছে। তিনি বিভিন্ন পর্যায়ে এই খুনগুলো করতেন এবং যত খুন হয়েছে গত 15 বছরে হাসিনা আমলে 3টি ধাপে এই অপরাধগুলো সংঘটিত হয়েছে। প্রথম ধাপে সুপ্রিম কমান্ড এই পার্ট প্লে করতেন হাসিনা হারসেল। শেখ হাসিনা নিজেই সেগুলো করতেন। তার সঙ্গী ছিলেন তার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সো এই ছিল প্রথম ধাপ, এটি ছিল তাদের কৌশলগত ধাপ। তো তারা নির্ধারণ করতেন কাকে খুন করতে হবে, কাকে গুম করতে হবে। দ্বিতীয় ধাপে সরকারের বিভিন্ন বাহিনীর প্রধানরা ছক আঁকতেন কিভাবে করতে হবে। তৃতীয় ধাপে যারা রিলেটিভলি জুনিয়র তারা সেগুলো ইমপ্লিমেন্ট করতেন। আর জিয়াউল আহসানের নেতৃত্বে একটি টিম, বিশেষভাবে একটি পার্টিকুলার টিম, এই 9 থেকে 15 বছর 60% এই গুণ এবং খুন সংগঠন করে। তো জিয়াউল আহসান নিজে 1030 জনকে মেরেছে, মাথায় গুলি করে বা যে কোনোভাবে 1030 জনকে। তো যেটি বলছিলাম একটু আগেই, যে পৃথিবীতে ঠান্ডা মাথায় সিঙ্গল হ্যান্ডেডলি মানুষ খুন করেছে সিরিয়াল কিলার পেড্রো লোপেজ, কলম্বিয়ার। তার হাতে খুন হয়েছে বা রেকর্ড আছে খুনের 300 জন মানুষের সর্বোচ্চ। জিয়াউল আহসান এই ক্ষেত্রে ওয়ার্ল্ড রেকর্ড করেছেন 1030 জন সিঙ্গল হ্যান্ডেডলি, যেটা অবিশ্বাস্য, বিশ্বাস করা যে কোনো মানুষের জন্য কঠিন হবে। আর এতগুলো খুন করার পর একজন মানুষ স্বাভাবিক ছিলেন, একের পর এক প্রমোশন পেয়ে চলছিলেন, বিভিন্ন জায়গায় পোস্টিং হচ্ছিল, পদায়ন হচ্ছিল, অবিশ্বাস্য প্রতিটি ঘটনা। তো যা ডিটেলে জানা গিয়েছে, জিয়াউল আহসান পছন্দ করতেন মাথায় জমটুপি পরাতে। যাকে তিনি খুন করবেন, গুলি করবেন, তাদের মাথায় জমটুপি পরানো হতো। জমটুপি পরিয়ে তাদের মাইক্রোবাসে করে ঘোরানো হতো। কখনো কখনো সেই ভিকটিমদের মাইক্রোবাসের ভিতরে ইঞ্জেকশন পুশ করা হতো, লিথল ইঞ্জেকশন, প্রাণঘাতী অর্থাৎ বিষ মেশানো ইঞ্জেকশন। সেগুলো পুশ করা হলে আস্তে আস্তে ভিকটিম মারা যেতেন, মাইক্রোবাসের মধ্যেই মারা যেতেন। তখন সেই লাশ নিয়ে শীতলক্ষা, বুড়িগঙ্গা, বিভিন্ন জায়গায় লাশের বডির সঙ্গে বালির বস্তা, সিমেন্টের বস্তা বেঁধে নদীতে নিক্ষেপ করা হতো, যাতে লাশ আর ভেসে না ওঠে, কোনো প্রমাণ না থাকে। আরেকটি তথ্যে জানা গেছে 2011 থেকে 15 এই 4 বছর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে শুরু করে টঙ্গী রেলওয়ে স্টেশন পর্যন্ত যতগুলো খুন হয়েছে, অর্থাৎ রেললাইনের নিচে যতগুলো দুর্ঘটনা ঘটেছে, যে ট্রেনে কাটা পড়ে মারা গিয়েছে অমুক তমুক অজ্ঞাত পরিচয় মানুষ, 11 থেকে 15 যতজন মানুষ মারা গেছেন ট্রেনে কাটা পড়ে, এই প্রত্যেকটি মানুষ ছিলেন জিয়াউল আহসানের ভিকটিম। সেই মানুষগুলোকে হত্যা করে, ইঞ্জেকশন পুশ করে বা অন্য কোনোভাবে হত্যা করে রেলওয়ে ট্র্যাকের মধ্যে রেখে দেওয়া হতো। ট্রেন লাশের উপর দিয়ে চলে যেত, লাশ খণ্ডিত হতো, 2 খণ্ড, 3 খণ্ড, 1000 খণ্ড হয়ে যেত, পরবর্তীতে বোঝা যেত না।
এবং পত্রিকা রিপোর্ট করতো অজ্ঞাত পরিচয় যুবক, অজ্ঞাত পরিচয় মধ্যবয়স্ক লোক ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হয়েছে। কিন্তু প্রত্যেকটি ঘটনা ছিল হত্যাকাণ্ড। নৃশংসভাবে ঠান্ডা মাথায় এই খুনি জিয়াউল আহসান এই মানুষগুলোকে হত্যা করতেন। আমার অস্বস্তি লাগছে, বিশ্বাস করুন প্রিয় দর্শক, আমি যে আপনাদের সামনে কথাগুলো বলছি আমার সত্যি সত্যি খারাপ লাগছে, আমার গা গুলিয়ে আসছে। কোনো স্বাভাবিক মানুষ না এগুলো বলতে পারে, না এগুলো শুনতে পারে, করবার কথা তো ভাবতেই পারে না। বাট জিয়াউল আহসান করতেন এই কাজগুলো নির্দ্বিধায়, নিঃসংকোচে, সাহসিকতার সঙ্গে, এবং আত্মতৃপ্তি বোধ করতেন এগুলো করবার পর। অবিশ্বাস্য, ভাবাই যায় না আসলে। বিএনপি নেতা ইলিয়াস আলীকে জিয়াউল আহসান নিজে খুন করেছে, এবং সেই খুনটি সংঘটিত হয় 2012 সালের 17 এপ্রিল রাতে, যেদিন তাকে বনানী এলাকা থেকে কিডন্যাপ করা হয়। সেই রাতেই তাকে খুন করা হয়। জিয়াউল আহসান নিজে খুন করেন, নিজের হাতে পিস্তল দিয়ে গুলি করেন। খুন করবার পর তার লাশ যমুনা নদীতে নিক্ষেপ করা হয় এবং ফোন করে হাসিনাকে রিপোর্ট করেন। হাসিনাকে বলেন দ্য জব ইজ ডান, কাজ হয়ে গেছে। আর সেই পিশাচ হাসিনা, খুনি হাসিনা ইলিয়াস আলীর ফ্যামিলিকে এন্টারটেন করেন, সান্ত্বনা দেন। তার সঙ্গে দেখা করতে গেলে বাচ্চাদের মাথায় হাত বুলান। সেই পিশাচ, সেই কপট, সেই মিথ্যেবাদী, জামানার নিকৃষ্ট স্বৈরাচারী সেই হাসিনা, সেই অভিনেত্রী, তাকে অভিনয়ের জন্য একটা অস্কার দেওয়া যেতে পারে। এত ভালো অভিনয় হলিউড বলিউডের কোনো অভিনেত্রী করতে পারবে বা কোনো কালে করেছে আমার মনে হয় না। এটি দুর্দান্ত অভিনয় করতেন শেখ হাসিনা, দুর্দান্ত। তো অনেক লাশকে নিয়ে গিয়ে ফেলে দেওয়া হতো শীতলক্ষা বুড়িগঙ্গায়, বিভিন্ন নদীতে। আর কিছু কিছু মানুষকে জীবিত নিয়ে যাওয়া হতো নৌকায় করে, জীবিত নিয়ে গিয়ে কাঞ্চন ব্রিজ, শীতলক্ষা ব্রিজ, কাঁচপুর ব্রিজ, এইসব ব্রিজের উপর থেকে লাশ ফেলে দেওয়া হতো। প্রথমে খুন করা হতো, তারপর সেই নিহত ব্যক্তির লাশ ফেলে দেওয়া হতো নিচে। অসংখ্য অসংখ্য কাজ তিনি করেছেন। একদিনে 11 জন এবং একদিনে 13 জন, ভিন্ন ভিন্ন দুটো দিনে 11 জন এবং 13 জনকে খুন করবার রেকর্ড আছে তার। সিঙ্গল ডেতে 11 জন মানুষকে তিনি খুন করে গুলি করে মেরেছেন, 13 জনকে গুলি করে মেরেছেন। সো যা বলছিলাম যে সিরিয়াল কিলারদের ট্রাবল পাস্ট থাকে, ট্রাবল চাইল্ডহুড থাকে, সেই কারণে বড় হয়ে তারা মনস্টার হয়ে ওঠে, তাদের সাইকোলজি ডিস্টার্ব থাকে, তাই তারা এসব জঘন্য নৃশংস কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হন। জিয়াউল আহসানের ক্ষেত্রে আমরা বিষয়টি জানি না, তিনি এখন কারাগারে আছেন। তার সাইকিয়াট্রিক ইভ্যালুয়েশন দরকার আসলে। তার মস্তিষ্কে কোন সিরিয়াল কিলার খেলা করছে, তার কোনো ট্রাবল পাস ছিল কিনা, বিষয়টি আসলে কি, একটা মানুষ এতটা নৃশংস কি করে হতে পারে? শুধু প্রমোশনের জন্য, কিছু ইনসেন্টিভের জন্য, কিছু টাকার জন্য এতটা নৃশংস, এতটা বড় খুনি কোনো মানুষ হতে পারে না, অসম্ভব এটি। তবে হ্যাঁ, এখানে সুপ্রিম কমান্ডের দায় আছে। হাসিনা তাকে এই মনস্টার বানিয়েছিলেন, কারণ হাসিনা তাকে একের পর এক প্রমোশন দিয়ে চলছিলেন, একের পর এক প্রমোশন হচ্ছিল, একের পর এক ভালো জায়গায় পোস্টিং হচ্ছিল, ক্ষমতার পাদপীঠে ছিলেন, কেন্দ্রবিন্দুতে ছিলেন। তো এইসব ইনসেন্টিভ তার মনস্টার হয়ে ওঠার পেছনে কাজ করতে পারে। তারপরেও আমি বিশ্বাস করতে আমার কষ্ট হয় যে শুধু কিছু সুযোগ সুবিধার জন্য, কিছু ইনসেন্টিভের জন্য এমন কাজ কোনো মানুষ করতে পারে কিনা। সত্যি অবিশ্বাস্য, কেউ এটি বিশ্বাস করতে পারবে না, পারবার কথা না। শুধু তাই না, এই তো গেল গুম খুনের ব্যাপার। আরেকটি কাজ তিনি করতেন, সেই অন্তর্বর্তীকালীন যে রিপোর্ট পাওয়া গেছে সেই রিপোর্টের অংশ আমি যেগুলো বলছি আপনাদের। আরেকটি কাজ তিনি করতেন, মাঝে মাঝে কোনো কোনো ভিকটিমকে র্যাবের হাতে তুলে দিতেন, বাংলাদেশ ভারত সীমান্তে নিয়ে রয়ের হাতে তুলে দিতেন। ভারতের যে গোয়েন্দা সংস্থাটি আছে, রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং, RAW, সেই রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংয়ের হাতে তুলে দিতেন, তাদের কর্মকর্তাদের হাতে। ভারত বাংলাদেশ সীমান্তে নিয়ে তাদের হাতে তুলে দিয়ে আসতেন। সেই দুর্ভাগা লোকদের কপালে কি হয়েছে আমরা জানি না, কতজনকে তিনি তুলে দিয়েছিলেন আমরা জানি না। একটি হিসেব বলছে 7 জনকে তিনি তুলে দিয়েছিলেন রয়ের হাতে। এজেন্টরা সীমান্ত থেকে তাদের নিয়ে যান। সেই ভিকটিমরা এখনো বেঁচে আছেন কিনা, জীবিত আছেন কিনা আমরা জানি না। তাদের ভাগ্যে কি ঘটেছে আমাদের জানবার কোনো সুযোগ এখনো হয়নি। পরবর্তীতে আমরা আশা করছি, শুনেছি ডিসেম্বর নাগাদ সেই চূড়ান্ত রিপোর্ট, সেই গুম কমিশন সরকারের কাছে চূড়ান্ত রিপোর্ট জমা দেবে ডিসেম্বর নাগাদ। তো সেই পর্যন্ত হয়তো আরও রোমহর্ষক, আরও চাঞ্চল্যকর, আরও অনেক কিছু, অনেক তথ্য বেরিয়ে আসবে। তো তখন আমরা জানতে পারবো আসলে কি হয়েছিল, কারা কারা এর পেছনে ছিল, কতজন ছিলেন এর পেছনে। তো সরকারের 5টি বাহিনীর কথা জানা গিয়েছে এবং বিশেষভাবে DGFI এর কথা জানা গিয়েছে। DGFI এর 5 জন মহাপরিচালক এই খুন গুমের সঙ্গে জড়িত ছিলেন।
একবার ভেবে দেখুন প্রিয় দর্শক, ডিজিএফআই এর মতো সংস্থা প্রধানমন্ত্রীর কাছে যে সংস্থা সরাসরি রিপোর্ট করে, এই সংস্থা কিন্তু সেনাবাহিনীর কাছে রিপোর্ট করে না, প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করে। এনএসআই প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করে। অর্থাৎ হাসিনা নিজে এই সংস্থাগুলোকে নিয়ন্ত্রণ করতেন এবং এই সংস্থার মহাপরিচালক থেকে শুরু করে পরিচালক এবং অন্যান্য পদবীতে যারা ছিলেন প্রত্যেককে হাসিনা নিজে নিয়ন্ত্রণ করতেন এবং কাকে মারতে হবে, কাকে গুম করতে হবে, কাকে খুন করতে হবে, প্রত্যেকটি নির্দেশনা হাসিনা নিজে দিতেন। ভয়ঙ্কর ভয়ঙ্কর, আরও কত ভয়ঙ্কর এরকম গল্প আমাদের শুনতে হবে জানি না, আগামী দিন হয়তো বলে দিবে কি অপেক্ষা করছে আমাদের জন্য। নতুন করে দেশে একটি আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়েছে আর বিভিন্ন মহলে জল্পনা কল্পনা ডালাপাড়া মেলেছে, আর সেটি হলো গত শুক্রবারের সরকারি পদক্ষেপ, যা কিনা টেলিফোনে একটি নির্দেশনা দেওয়া হয়েছে দেশের বাইরে যত দূতাবাস, হাই কমিশন, কনসুলেট এবং যতগুলো ডিপ্লোম্যাটিক মিশন আছে সবগুলোতে নির্দেশনা গেছে সরকারের পক্ষ থেকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে, যে খুব দ্রুততম সময়ের মধ্যে রাষ্ট্রপতি চুপ্পুর ছবি নামিয়ে ফেলতে হবে। সেই সব মিশনগুলোতে যে অফিসে ছবিগুলো আছে এবং কর্মকর্তাদের বাসভবনে যদি থাকে সব রকমের ছবি যেখানে আছে রাষ্ট্রপতির ছবিগুলো নামিয়ে ফেলতে হবে। শাহাবুদ্দিন চুপ্পুর ছবি আর থাকবে না। শুক্রবার সন্ধ্যার দিকে এই নির্দেশনা গেছে আর সেইটি সব জায়গায় বিদেশে দেওয়া হয়েছে নির্দেশনাগুলো। 82টির মতো ডিপ্লোম্যাটিক মিশন আছে বিদেশে। তো আজকে বিকেল পর্যন্ত 70টি মিশনে 82টির মধ্যে সেখানে রাষ্ট্রপতি চুপ্পুর ছবি সরিয়ে ফেলা হয়েছে। তো এই বিষয়টি নিয়েই বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা চলছে এবং মানুষ একটু দ্বিধার মধ্যে পড়ে গেছে, নানা রকম সিদ্ধান্তে আসছে, এক একজন এক এক রকম করে সিদ্ধান্ত নিচ্ছে। তো পূর্ব কথা হিসেবে বলা যেতে পারে 5 আগস্ট বিপ্লবোত্তর সময়ে 5 আগস্ট যখন অভ্যুত্থান সফল হলো এবং 8 আগস্ট যখন নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ক্ষমতা নিল, তখন কিন্তু কিছু বড় ডিপ্লোম্যাটিক মিশনে নিজে থেকেই রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলা হয়েছিল, ছবি সেখানে ছিল না। বাট অনেকগুলোতে হয়নি। তো কেউ কেউ বলছেন যে যেহেতু হয়নি সবগুলোতে, তাই সেগুলো নামাবার জন্য নির্দেশনা গেছে, এটি সিরিয়াস কিছু না, কেউ কেউ এরকম একটি ধারণা দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু যেভাবে তড়িঘড়ি করে সেই সিদ্ধান্তটি দেওয়া হলো এবং এই বিষয়ে কোনো ইমেল পাঠানো হলো না, নিয়ম অনুযায়ী ইমেল যেতে পারতো, অফিসিয়াল লেটার যেতে পারতো, এরকম কিছু না, টেলিফোনে বলা হলো। তো এইটিকে অনেকে অন্যভাবে দেখছেন, কারণ এখানে যে ব্যস্ততা দেখা গিয়েছে, তড়িঘড়ি একটি ভাব যে খুব দ্রুত এটি নামিয়ে ফেলতে হবে, এটি নিয়ে অনেকে সন্দেহ করছেন, অনেকের অনেক রকম বিশ্লেষণ। তো কেউ কেউ ভাবছেন যে রাষ্ট্রপতি চুপ্পু বোধহয় রাষ্ট্রপতি হিসেবে থাকছেন না, তার বোধহয় পদত্যাগ করবার সময় হয়ে গেছে, এরকম আলোচনা এখন বিভিন্ন মহলে আছে। তো আসলে বিষয়টি কী ঘটেছে সেটি জানবার জন্যে মিডিয়া কর্মীরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের শরণাপন্ন হয়েছিলেন। তো পররাষ্ট্র মন্ত্রণালয় সুস্পষ্টভাবে কিছু বলতে পারেনি। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল যে ক্যাবিনেট ডিভিশন জানে বিষয়টি সম্পর্কে, তাদের সঙ্গে কথা বলা যেতে পারে। বাট ফোনটি গিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। তো সুস্পষ্টভাবেই বোঝা গেল এখানে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ক্যাবিনেট ডিভিশন সরকারের এই দুটির মধ্যে সমন্বয় নেই। দুটি গুরুত্বপূর্ণ বিভাগ, সমন্বয় থাকা কাঙ্ক্ষিত, জরুরি ছিল, কিন্তু বোঝা গেল অবস্থা দৃষ্টে সমন্বয় নেই। তাই পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে ক্যাবিনেট ডিভিশনের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে, তারা হয়তো ভালো বলতে পারবে। তো আসলে এই বিষয়টি আরও নতুন করে ধোঁয়াশার সৃষ্টি করলো এরকম একটি বক্তব্য। কারণ 1 বছর হয়েছে সরকার ক্ষমতায় আছে, এর মধ্যে বিভিন্নভাবে আলোচনা এসেছে চুপ্পুর পদত্যাগের কথা, আলোচনা এসেছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের পদত্যাগের কথা, কিন্তু সেটি সম্ভব হয়নি। কেন সম্ভব হয়নি? আলোচনা পর্যায়ে রয়ে গিয়েছিল বিষয়টি। বিএনপি বাগড়া দিয়েছিল, বিএনপি চায়নি, বিএনপি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর অপসারণ চায়নি, বিএনপি ওয়াকারুজ্জামানের সেনাপ্রধানের অপসারণ চায়নি। কারণ বিএনপি এখানে লজিক হিসেবে দাঁড় করিয়েছে যে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে, যা কিনা হাস্যকর। সংবিধান মেনে এই 2024 জুলাই আগস্ট বিপ্লব হয়নি, সংবিধান মেনে এই অভ্যুত্থান হয়নি। তাই সংবিধানের বিষয়টি বা এই আলোচনা এখানে নিতান্ত বালখিল্য আলোচনা এবং হাস্যকর। বাট বিএনপি এই বয়ানটি দাঁড় করিয়েছে যে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে, তাই তাদেরকে তাদের পদ থেকে সরানো যাবে না, তারা থাকবে তাদের যতদিন মেয়াদ আছে। তো এইসব কারণে সেটি কিন্তু হয়নি। বাট জোরালো দাবিই ছিল, বিশেষভাবে ছাত্র নেতাদের পক্ষ থেকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যারা কিনা পরবর্তীতে অন্যান্য দল করে সেগুলোতেও ছড়িয়ে পড়েছে, এনসিপিকে উদাহরণ হিসেবে আনা যায়, জাতীয় নাগরিক পার্টি, তারাও জোরালো দাবি করেছিল যে চুপ্পুর পদ থেকে সরাতে হবে, কিন্তু সম্ভব হয়নি। কারণ বিএনপি সরাসরি বিরোধিতা করেছে।
বিএনপি স্টেটমেন্ট দিয়ে বলেছে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে, আমরা এটি চাচ্ছি না, তাই সেভাবেই আছে। এই জন্যেই মানুষ একটু দ্বিধায় পড়ে গেছে যে অনেকদিন থেকে নাড়াচাড়া নেই বিষয়টি নিয়ে, পদত্যাগের কথাটি সেভাবে আসছে না। তাহলে হঠাৎ করে শুক্রবারে কি হলো যে এরকম একটি ঘোষণা দিতে হলো, এইভাবে অ্যাকশন নিতে হলো, সবগুলো দূতাবাসকে ফোন করতে হলো, আর তড়িঘড়ি করে তাদেরও সেই ছবিগুলো নামিয়ে ফেলতে হলো, হঠাৎ কি হলো? তাই এই আলোচনা আসলে নতুন আলোচনার জন্ম দিয়েছে, আর সেই পুরনো কথাকে আবার সামনে নিয়ে এসেছে। আর তা হলো নিশ্চয়ই চুপ্পু দু একদিনের মধ্যে পদত্যাগ করছেন, চুপ্পু বোধহয় আর তার পদে থাকতে পারছেন না। এই আলোচনাটি সব কিছুকে ছাপিয়ে এখন হচ্ছে। তো আসলে এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্তে আসা এখন মুশকিল। এটি একটি গ্যাস ওয়ার্ক হতে পারে, বড় জোর আমরা আন্দাজ করতে পারি যে হ্যাঁ এরকমটি হতে পারে, বাট এই বিষয়ে সুস্পষ্ট কোনো সিদ্ধান্তে আসা সত্যিই মুশকিল। আর এই সিদ্ধান্ত কার আসলে? এটি কি অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত? এই আলোচনা তো হতে পারে, কারণ অতীতে আমরা দেখেছি বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত হয়েছে, ফেসবুকে পোস্ট গিয়েছে, স্ট্যাটাস গিয়েছে, পরবর্তীতে বিভিন্ন কারণে তড়িঘড়ি করে সেগুলো আবার ডিলিট করা হয়েছে, সরিয়ে নেওয়া হয়েছে, সিদ্ধান্ত দিয়ে আবার ফিরিয়ে নেওয়া হয়েছে। এরকম বেশ কিছু ইনডিসিশন বা সিদ্ধান্তহীনতা আমরা অতীতে দেখেছি। তো যেটি কিনা সরকারের, অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে ভালো বার্তা দেয় না, পাবলিক পারসেপশন খারাপ হয়। কারণ পাবলিক একটি ধারণা পায় যে নিশ্চয়ই সরকারের বিভিন্ন সংস্থাগুলোর মধ্যে, বিভিন্ন বিভাগগুলোর মধ্যে, বিভিন্ন মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় নেই। সমন্বয়হীনতার বিষয়টি কিন্তু এখানে বেশ ভালোভাবে ফুটে ওঠে। যদি এরকম হতো তাহলে তড়িঘড়ি করে ফোনে কোনো কথা বলার দরকার ছিল না, ইমেইল পাঠানো যেত এবং কারণটি ভালোভাবে ব্যাখ্যা করা যেত, সরকার কী কারণে এটি করতে চাইছে, সুস্পষ্ট কারণ এবং ইমেইলের মাধ্যমে, অফিসিয়াল লেটারের মাধ্যমে যেতে পারত বিষয়টি। সেই লাইনে সরকার গেল না, কেন আমরা জানি না। তো এখন এটি কি সরকারের ভেতরের সরকারের কাজ কিনা, যেটিকে আমরা ডিপ স্টেট বলি। অবশ্য পৃথিবীর সব দেশেই ডিপ স্টেট আছে, আমেরিকার মতো দেশে আছে, ভারতে আছে, সব দেশেই আছে এটি কম বেশি। তো আমাদের বোধহয় একটু প্রকট হয়ে যাচ্ছে বিষয়টি, কারণ নিকট অতীতে আমরা দেখলাম অনেক সিদ্ধান্তই নেওয়া হলো, প্রত্যাহার করা হলো, অনেক পোস্ট দেওয়া হলো, স্ট্যাটাস দেওয়া হলো, প্রত্যাহার করা হলো। তো আমাদের এখানে সিদ্ধান্তহীনতা বেশি, তাই মাঝে মাঝে আমাদের মনে হয় আমরা নিজেরাই এই সিদ্ধান্তে আসি যে সব সিদ্ধান্ত বোধহয় অন্তর্বর্তীকালীন সরকারের না, কিছু সিদ্ধান্ত সরকারের অগোচরে অন্য কেউ নিচ্ছে, যা সরকারকে অস্থিতিশীল করছে আসলে এবং সরকারকে বিব্রত করছে। তাই আমরা চাইব আগামী দিনে এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে কোনো সিদ্ধান্ত নেবার আগে তারা ভেবেচিন্তে নেবেন, সরকারের বিভাগ এবং মন্ত্রণালয়গুলির মধ্যে সমন্বয় থাকবে। আমরা এরকম বক্তব্য শুনতে চাই না যে এটি আমরা জানি না, ক্যাবিনেট ডিভিশন জানে, ক্যাবিনেট ডিভিশন বলবে আমরা না, এটি তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ, এরকম বিষয় আমরা শুনতে চাই না। এগুলো চূড়ান্ত অব্যবস্থাপনা এবং চূড়ান্ত রকমের অসঙ্গতি প্রকাশ করে সরকারের ভেতরে, আর সরকারকে দুর্বল করে এসব বিষয়। আমরা এটি আমাদের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, সমালোচনা করছি, আমরা করব, কিন্তু দিন শেষে এটা আমাদের সরকার এবং এই সরকার ফেল করুক সেটি আমরা চাই না। এই সরকারের সফলতার উপর অনেক কিছু নির্ভর করে এবং আগামী দিনে গণতান্ত্রিক উত্তরণে এই সরকারই ভূমিকা রাখতে পারবে এবং তাকেই ক্ষমতার ভূমিকা রাখতে হবে। তাই এই সরকারটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেশের স্থিতিশীলতার জন্যে, গণতন্ত্রের উত্তরণের জন্যে, সব কিছুর জন্য সরকার গুরুত্বপূর্ণ। তাই সমালোচনা করলেও আমরা এই সরকারের সফলতা চাই। তাই অনুরোধ করব সরকার যাতে তা এই বিষয়গুলো মাথায় রাখে, সরকারের কর্মকর্তারা সংশ্লিষ্ট বিভাগের জন্য দায়িত্বপ্রাপ্ত আছেন এবং সমন্বয়হীনতা দূর করবার চেষ্টা করেন এই বিষয়ে, তাতে করে গণমনের বিভ্রান্তি নিরসন করবার একটা ভালো সুযোগ হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।